আকাশ মেঘলা, কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি, আবার কোথাও রোদের ঝলকানিতে প্রকৃতিতে শোভা ছড়াচ্ছে বসন্ত। নতুন পাতার সবুজ আভা আর মুকুলের গন্ধ যেন মায়া ছড়াচ্ছে এই ফাগুনে। প্রকৃতির এই স্নিগ্ধতা ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে, এই প্রত্যাশায় শুরু করছে আজকের সকাল। দর্শক, শুভ সকাল। আমন্ত্রণ সকাল 24-এ। আজ সোমবার 11ই ফাল্গুন 1431 বঙ্গাব্দ এবং 24 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, চলুন সকাল সকাল দেখে নিয়ে গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16.8 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 25.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18.1 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19.1 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 31.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21.3 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 31.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20.6 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 30.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে 15 ডিগ্রি সেলসিয়াস, আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে 32.4 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দর্শক, আবহাওয়ার পূর্বাভাসটি জানছিলাম এবং যেমনটি আমরা জানতে পারলাম, আজ কিন্তু সারা দেশে আংশিক মেঘলা আকাশ দেখা যাবার সম্ভাবনা রয়েছে এবং সাথে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা এবং রাতে কিন্তু তাপমাত্রা বাড়তে পারে। দর্শক, ফাগুনে ঝরা বৃষ্টি স্বস্তি নিয়ে এসেছে উত্তরে। জনমনে যেমন স্বস্তি, তেমনই স্বস্তিতে তৃপ্তির প্রশান্তিতে কৃষকরা। তাদের মতে ফাগুনের বৃষ্টি ফসলের জন্য উপকারী। কুড়িগ্রামের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মাওলা সিরাজ। আমরা যুক্ত হব। সিরাজ, শুভ সকাল আপনাকে। ফাগুনের সেই স্বস্তির বৃষ্টি দেখা গিয়েছে কুড়িগ্রামে এবং এই বৃষ্টি আসলে কৃষকদের জন্য কতটা উপকারী, ফসলের জন্য কতটা উপকারী আমাদের জানাবেন। অতসী, শুভ সকাল। গতকালকে দুপুরেই কিন্তু বৃষ্টি ছিল কুড়িগ্রামে এবং বৃষ্টির যে পরিমাণ সেটি কিন্তু বেশ ছিল আর কি। সবকিছু মিলে কৃষকরা যেটা বলছে, আমি কথা বলেছিলাম যে এখন যেহেতু মাঠে বোরো চাষ হচ্ছে, একই সাথে হচ্ছে বিশেষ করে চরাঞ্চলে কিন্তু ভুট্টার ব্যাপক চাষ হয়েছে। এই কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের যে চরগুলো রয়েছে, এই থেকে শুরু করে বোরো চাষে কিন্তু কালকের যে বৃষ্টিটা ছিল এটা কিন্তু কৃষকের জন্য অনেকটা ইতিবাচক হিসেবে এসেছে। কিন্তু আবার কিছু কিছু মাঠে এখনো আলুর ক্ষেত রয়েছে, সেই আলুর ক্ষেতের জন্য কিন্তু কৃষকরা এই বৃষ্টি আসলে কিছুটা তাদের জন্য ক্ষতিরও কারণ হতে পারে। তবে কৃষি বিভাগ যেটা বলছে যে বৃষ্টি হয়েছে তাতে আসলে ক্ষতির সম্ভাবনা খুবই কম। সবকিছু মিলে কৃষকদের লাভের সম্ভাবনাই কিন্তু বেশি, এমনটাই কিন্তু বলছে কৃষি বিভাগ। জানেন যে বসন্তের এই যে বৃষ্টি, এই বৃষ্টিতে আমরা সবকিছু মিলে বলতে পারি যে এই বৃষ্টি ছিল কৃষকদের জন্য স্বস্তির বৃষ্টি। তবে বৃষ্টির পরে কিন্তু আসলে অনেকটা তাপমাত্রা কমে গিয়েছিল এই এলাকার। যেমন আজকে আপনি বলেছিলেন যে আপনারা জানিয়েছিলেন যে আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামে 15 ডিগ্রি সেলসিয়াস। তো এই তাপমাত্রা কমার কারণে কিন্তু কাল থেকে একটু শীতের যে প্রকোপ অর্থাৎ ঠান্ডার যে প্রকোপ, সেটি তীব্রতা সেটা কিন্তু একটু বেড়েছে। আজকে সকালেও কিন্তু কুয়াশা দেখা গেছে, এখনো কিন্তু
মাঠে কুয়াশা দেখা যাচ্ছে প্রকৃতিতে। এই যে বসন্তের যে গাছে গাছে আমের মুকুল, সেই আমের মুকুলে কুয়াশা কিন্তু জমেছে। ধানের যে ডগা, সেই ধানের ডগাও কিন্তু এখনো কুয়াশা দেখা যাচ্ছে। ঠিক কিছুদিন আগে শীতে যে কুয়াশার যে রূপটা ছিল, সেই রূপটা কিন্তু আজকে দেখা যাচ্ছে। গতকালকে বৃষ্টির পর থেকে আজকেও কিন্তু ঠান্ডা অনুভূত হচ্ছে এখানে। তবে স্থানীয় আবহাওয়া অফিস যেটা বলছে যে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়তে পারে। বিশেষ করে সন্ধ্যার থেকে রাতের দিকে কিন্তু তাপমাত্রা বাড়বে, আবার ঠান্ডাটা কমে যেতে পারে। তো অতসী যে স্বস্তির বৃষ্টি, কৃষকরা কিন্তু তাদের জন্য এটাকে স্বস্তি হিসেবেই ধরে নিচ্ছেন। অতসী। সিরাজ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা ছিলাম কুড়িগ্রামে, সেখানে যে ফাগুনের স্বস্তির বৃষ্টি হয়েছে সেই সম্পর্কে আমাদের সহকর্মী আমাদের জানাচ্ছিলেন। উত্তরিত ছিলাম, চলুন এবার চলে যাই পাহাড়ে। প্রতিটা ঋতুতেই পাহাড় তার স্বমহিমায় আকৃষ্ট করে পর্যটকদের। শীতের রুক্ষতার পর পাহাড় যেন আবারও সবুজ প্রাণ ফিরে পেতে শুরু করেছে। পাহাড়ি নানা জাতের ফুল শোভা ছড়াচ্ছে। বসন্তে পাহাড়ের চিত্র তুলে ধরতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউল হক। আমরা যুক্ত হব। জিয়াউল, শুভ সকাল আপনাকে। এবং আমরা তো জানি যে প্রতিটি ঋতুতেই পাহাড়ের একটি অন্যরকম রূপ আমরা দেখতে পাই। এই যে এই ফাগুনে আসলে পাহাড়ের রূপটি কেমন এবং পর্যটন পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন জিয়াউল। যেমনটি আপনি শুরু করেছেন, আসলে পাহাড়ের রূপ আসলে কেমন দেখতে, অসম্ভব সুন্দর সবসময় পাহাড়ের রূপ থাকে। রাঙামাটি যে পর্যটকরা বেড়াতে আসেন সারা দেশ থেকে, তারা আসলে যে সময়টাতে সবচেয়ে বেশি পছন্দ করে সেটা হচ্ছে শীতকাল। কিন্তু তার চেয়েও কিন্তু ভিন্ন ভিন্ন যে মৌসুমগুলো আছে, ভিন্ন ভিন্ন সুন্দর কিন্তু সেই সময় লক্ষ্য করা যায়। যেমন বর্ষাকালে একটি সৌন্দর্য দেখা যায়, কাপ্তাই হ্রদের বিশালতা তখন বেড়ে যায়। এবং হচ্ছে যে এই সময়টাতে আসলে বসন্তের এই সময়টাতে আসলে কাপ্তে যে যে এই বিশাল কাপ্তাই হ্রদের পাশে যে বিস্তীর্ণ যে সবুজ গালিচা সাজানো আছে, পাহাড় রয়েছে, সেগুলো আসলে যে রুক্ষ হয়ে যায় এবং এই বসন্তের এই সময়টাতে আসলে কচি পাতা ধরতে শুরু করে এবং বিভিন্ন রকম ফুল এবং ফল, এই যে কলিগুলো তারা বের হতে শুরু করে এই সময়টাতে। এই সময়টাতে পর্যটকদের আগমন বেশ কিন্তু আমরা দেখেছি, লক্ষ্য করেছি রাঙামাটিতে বেশ কয়েকদিন ধরে দেখেছি। গত বৃহস্পতিবার থেকে আজকে পর্যন্ত রাঙামাটিতে সড়কে এবং বিভিন্ন জায়গায় পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। পর্যটকদের ঘুরে বেড়ানোর সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে কাপ্তাই লেক। তারা সকালবেলা যখন গাড়ি থেকে নেমেই আসলে কেউ হোটেলে ফ্রেশ হন, কেউ বা এই কাপ্তাই হ্রদের এই বিশালতা দেখতে তারা বের হয়ে যান, ছুটে চলে যান। এবং কাপ্তাই হ্রদের বিশালতা দেখতে তারা বিভিন্ন জায়গায় যেমন রয়েছে এখানকার রয়েছে শুভলক ঝর্ণা সহ পেদা দিং আশপাশের এলাকাতে তারা ঘুরে বেড়ান এবং ঘুরে বেরিয়ে তারা এইখান রাঙামাটি শহরে যে আশপাশ পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, যে এখানকার যে ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির সহ আশপাশ এলাকাগুলো ঘুরে তারা এখানকার বিকেল বেলাটা তারা পছন্দ করে। রাঙামাটির যে টেক্সটাইল মার্কেট আছে, সেখানে তারা বিভিন্ন রকম কেনাকাটা করে থাকেন। এখানকার যারা পর্যটকরা বেড়াতে এসেছেন তাদের সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে। তারা বলছেন যে রাঙামাটির যে প্রকৃতি শীতের শেষ সময়টাতে আসলে অসম্ভব সুন্দর এবং এখানকার যে সবুজ প্রকৃতি তাদেরকে মনোমুগ্ধ করেছে। তাদেরকে আবারও আসবেন তারা বলেছেন, এটি তারা প্রত্যাশা করছেন যে। এবং রাঙামাটি পর্যটন কেন্দ্র ছাড়াও সাজেকের যে রিসোর্ট আছে সেগুলো কিন্তু উপচে পড়া ভিড় আমরা জেনেছি সেখানকার, মানে যেখানে রিসোর্ট মালিকের পক্ষ থেকে। এবং এখানকার যারা পর্যটন ব্যবসায়ীরা আছেন তারা বলছেন যে সামনে রমজান, এই রমজানের আগে শেষ মুহূর্তে পর্যটকরা ঘুরে বেড়ানোর জন্য রাঙামাটি এসেছেন এবং তাদের যে গত বছরের যে আর্থিক লোকসান হয়েছিল নানা কারণে, সেটি আসলে পুষিয়ে নিতে পারছেন বলে তারা আমাদের জানিয়েছেন। তো সেই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়াউল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা ছিলাম রাঙামাটিতে। আমরা সেখানকার পর্যটন পরিস্থিতি সম্পর্কে জানছিলাম এবং আমরা আসলে জানছিলাম যে আসলে পাহাড়ের কি চিত্র এই ফাগুনের এই মলয় বাতাসে। দর্শক, সকাল 24-এ কিন্তু আমরা প্রতিদিনই পত্রিকা পড়ে থাকি। আমরা মনে করি আমরা যদি একটু সময় বের করে পত্রিকাতে হাত বুলিয়ে নিতে পারি, তবে খুব সহজেই দিনের সকল তথ্য সম্পর্কে অবগত থাকতে পারি। আমার হাতে প্রথমেই রয়েছে দৈনিক সমকাল পত্রিকাটি। চলুন দেখে নিয়ে দৈনিক সমকাল আজ কি কি প্রধান শিরোনাম রয়েছে। প্রথমে যে সংবাদ শিরোনামটি করা হয়েছে, সংসদ নির্বাচন আয়োজনে ইসি পুরনো পথে। নির্বাচন ডিসেম্বরে, বড় ধরনের সংস্কার হলে আগামী বছর জুনের মধ্যে। ইসি নিরপেক্ষ থাকলে মাঠ পর্যায়ে খুব বেশি ঝামেলার সুযোগ থাকবে না। প্রাতিষ্ঠানিক, আইনি ও কাঠামোগত সংস্কার না করে নির্বাচনের পথে হাঁটলে একই অন্ধকার আসবে। এবং ঠিক ডান পাশে যদি আমরা যাই তাহলে আমরা আরও একটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, ভারতের ভরসা বিএনপি। চীন যাতে মাথা ব্যথার কারণ না হয় তা নিশ্চিত করতে চায় দিল্লি। বিএনপি থেকে জামায়াত সরে যাওয়ায় স্বস্তি। টেকসই ক্ষমতার জন্য প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি।
এবং এই দুটো সংবাদের ঠিক মাঝখানে আরও একটি সংবাদ শিরোনাম রয়েছে, কেমন সম্পর্ক চায় তা বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। আমরা যদি পত্রিকার নিচের দিকে যাই তবে একটি সংবাদ শিরোনাম রয়েছে, কারা কিভাবে ব্যয় করেছে নিশ্চিত করছে না কেউ, ট্রাম্পের 29 মিলিয়ন নিয়ে জল্পনা। প্রিয় দর্শক, এই ছিল দৈনিক সমকালের আজকের দিনের প্রধান শিরোনাম। আমরা দেখব দৈনিক প্রথম আলোতে আজ কি প্রধান শিরোনাম রয়েছে। প্রথমেই যে সংবাদ শিরোনামটি প্রথম আলোতে রয়েছে, নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বেও থাকছেন সাবেক সমন্বয়করা। ছাত্র রাজনীতি, গণতান্ত্রিক ছাত্র শক্তির সাবেক নেতারাই নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বে, সম্ভাব্য নাম বিপ্লবী ছাত্র শক্তি। নতুন দলের আত্মপ্রকাশের দিন, বড় জমায়েতের চিন্তা। রাজনীতি, নতুন রাজনৈতিক দলের সম্ভাব্য নাম বাংলাদেশ নাগরিক পার্টি, আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন নাহিদ ইসলাম। এবং আমরা যদি পত্রিকার ডান পাশে যাই তবে আসলে যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম রয়েছে এবং সে সাথে আসলে একটি ছবিও রয়েছে, শিক্ষার্থীদের বিক্ষোভ, ধর্ষণ, নারী নির্যাতন ও আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদ। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা মশাল মিছিল বের করেন। গতকাল সন্ধ্যায় রাজধানীর নীলক্ষেত এলাকায় ছবিটা তোলা হয়েছে এবং আমি আশা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং ঠিক পাশে আরও একটি সংবাদ শিরোনাম রয়েছে, সেই 29 মিলিয়ন ডলারের খোঁজ পায়নি এনজিও ব্যুরো। এটি নিয়ে আসলে আমাদের গত পত্রিকাতে আমরা একটি সংবাদ শিরোনাম দেখতে পেয়েছি এবং পত্রিকার নিচের দিকে আসলে আমরা একটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, আসলে ক্রিকেট নিয়ে একটি সংবাদ শিরোনাম। মহারণা এক তরফা বানিয়ে ভারতের বিরাট জয়। চ্যাম্পিয়ন্স ট্রফি, পাকিস্তান 49.4 ওভারে 241 রান করেছিল এবং ভারত করেছে 42 ওভারে 244 রান। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলোর আজকের দিনের প্রধান শিরোনামে। আমরা দেখব দৈনিক ইত্তেফাকে আজ কি প্রধান শিরোনাম রয়েছে। দৈনিক ইত্তেফাকে প্রথমেই যে সংবাদ শিরোনামটি দেখা যাচ্ছে, অফিসারদের মাথার দাম 5 লাখ টাকা। জওয়ানরা এ কথা কেন বলল আজও জানতে পারেনি। ইত্তেফাককে দেওয়া সাক্ষাৎকারে শহীদ লেফটেন্যান্ট কর্নেল সাইফের স্ত্রী শাহিনুর পারভিন। এবং পত্রিকার ঠিক ডান পাশে যদি আমরা আসি, আমরা সেখানে আরও একটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, সরকার সম্ভবত তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে, এমনটাই মন্তব্য করেছেন তারেক রহমান। এবং তার পাশে আরও একটি সংবাদ শিরোনাম রয়েছে, বাংলাদেশ ইতিমধ্যেই মধ্যম আয়ের ফাঁদে রয়েছে, এমনটাই বলছেন ডক্টর জাহিদ হোসেন। এবং ঠিক মাঝখানে যে একটি সংবাদ শিরোনাম রয়েছে, ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি। বাংলাদেশের স্টারলিংক স্যাটেলাইট সেবা চালুর প্রস্তাব। আমরা যদি পত্রিকার নিচের দিকে আসি, আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সমসাময়িক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সংবাদ শিরোনাম রয়েছে, ধর্ষণের প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। চলন্ত বাসে শ্লীলতাহানির মামলার ডিবিতে। এবং এটি নিয়ে আসলে কাল রাতে ইডেন মহিলা কলেজের ছাত্রীরা বিক্ষোভ করেছে, সেটি নিয়ে সংবাদ শিরোনাম হয়েছে। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকের দিনের প্রধান শিরোনামে। আমরা দেখব দৈনিক কালের কণ্ঠে আজ কি প্রধান শিরোনাম রয়েছে। দৈনিক কালের কণ্ঠে প্রথমেই যে সংবাদ শিরোনামটি রয়েছে, সরবরাহ বেশি, সংকটের সংখ্যা কম। পণ্য ভরপুর খাতুনগঞ্জ, কমেছে দাম। রোজায় ভোগ্যপণ্যের বাজার, ভোগ্যপণ্যের আমদানি পরিস্থিতি। এবছর আমদানির পরিমাণ বেশি। গত 1 মাসের ব্যবধানে ভোগ্যপণ্যের দরের চিত্র তুলে ধরা হয়েছে এই সংবাদটিতে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমদানি বৃদ্ধির হার। এবং এই বিষয়ে আসলে এই সংবাদ শিরোনামটি মূলত করা হয়েছে যেহেতু আসন্ন রোজা একদম রয়েছে আমাদের সামনেই, সেই বিষয়টি নিয়ে আসলে এই সংবাদ শিরোনামটি করা হয়েছে। এবং আমরা যদি পত্রিকার ডান পাশে যাই তবে যে সংবাদ শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি, চাপমুক্ত প্রশাসন এবং ডক্টর ইউনূসের দর্শন। গত 16 ফেব্রুয়ারি থেকে 3 দিনব্যাপী অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সম্মেলন। 3 দিনের ওই সম্মেলন শেষে জেলা প্রশাসকরা তাদের কর্মস্থল নিজ নিজ জেলায় ফিরে গেছেন। এবং এইটি নিয়ে আসলে প্রধান উপদেষ্টাকে নিয়ে একটি সংবাদ শিরোনামটি করা হয়েছে। আমরা যদি পত্রিকার নিচের দিকে যাই তবে একটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, বিলুপ্ত হতে পারে শতাধিক পৌরসভা, স্থানীয় সরকার সংস্কার কমিশন। জুনে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব তা এখনই বলা যায় না, বলছেন তোফায়েল আহমেদ। দর্শক, এই ছিল দৈনিক কালের কণ্ঠের আজকের দিনের প্রধান শিরোনামে। আমরা দেখব দৈনিক যুগান্তরে আজ
কি কি প্রধান শিরোনাম রয়েছে। প্রথমে যে সংবাদ শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি, আওয়ামী দুষ্কর্মের দোসর শিক্ষিত তস্কর, ব্যাংক বিনাশে ৩ গভর্নর। আতিউরের আমলে নানা অপকর্ম শুরু, জাল জালিয়াতি আড়াল করেছেন ফজলে কবির, টাকা ছাপানোর হিড়িক রৌফের সময়। এবং পত্রিকার ডান পাশে যদি আমরা আসি, আমরা যে বিষয়টি নিয়ে একটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, নাহিদের পদত্যাগের গুঞ্জন, দল ঘোষণা বুধবার, নেতৃত্বে থাকছেন নাহিদ এবং আক্তার। আমি পদত্যাগ করিনি, যে খবর ছড়িয়েছে সেটা গুজব, এমনটাই মন্তব্য করছেন নাহিদ ইসলাম, এবং গুরুত্বপূর্ণ পদে থাকছেন হাসনাত আবদুল্লাহ ও শারজিস আলম। এবং পত্রিকার একদম নিচের দিকে যদি আমরা আসি, একটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, এবং আসলে যে সংবাদ শিরোনামটি নিয়ে আমরা আসলে কাল রাত থেকে যেটি নিয়ে আসলে সংবাদ শিরোনাম দেখতে পেয়েছি সকল গণমাধ্যমে, রাজধানীতে রাতে ফিল্ম স্টাইলে ৩ ছিনতাই, বনশ্রীতে ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে ২০০ ভরি স্বর্ণ ও টাকা লুট, মোহাম্মদপুরে পৃথক ছিনতাইয়ে দম্পতি ও ২ যুবকের সর্বস্ব লুট, শঙ্কর ও মোহাম্মদপুরে ডাকাত আতঙ্কে মাইকিং। এবং আসলে ডাকাত আতঙ্ক কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা বেশ কয়েকটি সংবাদ শিরোনাম দেখতে পেলাম। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের আজকের দিনের প্রধান শিরোনামে। দর্শক, সকাল 24-এর সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতির। আমরা ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন সকাল 24, আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, বিরতিতে যাবার আগে দৈনিক কালের কণ্ঠের একটি সংবাদ শিরোনাম আমি পড়ছিলাম। সংবাদ শিরোনামটি ছিল এরকম, সরবরাহ বেশি এবং সংকটের সংখ্যা কম। মূলত বর্তমানের বাজার পরিস্থিতি নিয়ে এই সংবাদ শিরোনামটি করা হয়েছিল, যেহেতু রোজা একদম ঘনিয়ে এসেছে এবং আমরা আসলে প্রতিদিনই চেষ্টা করব যে বাজার পরিস্থিতি জানবার, এবং এজন্যই সকালের বাজার পরিস্থিতি জানতে আমরা চলে যাব ব্রাহ্মণবাড়িয়াতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী, সরাসরি রয়েছেন তিনি, আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমাদের সহকর্মী প্রকাশ দাস রয়েছেন ব্রাহ্মণবাড়িয়াতে, আমরা যুক্ত হব। প্রকাশ, শুভ সকাল আপনাকে। ব্রাহ্মণবাড়িয়াতে বাজার পরিস্থিতি আপনি কেমন দেখছেন, যেহেতু রোজা একদম ঘনিয়ে এসেছে, সবকিছু আমাদের জানাবেন। জি অবশ্যই, আপনাকে শুভ সকাল। আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের অত্যন্ত প্রাচীন আনন্দবাজারে, এবং এই বাজারটিতে কিন্তু পাইকারি পর্যায়ের পাশাপাশি খুচরা পর্যায়ে নানান ধরনের শীতকালীন সবজি বিক্রি হয়ে থাকে। এবং ভোরের আলো ফোটার সাথে সাথে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরের এবং আশপাশ এলাকার যারা সবজি বিক্রেতারা থাকেন, তারা কিন্তু এই বাজারে এসে নানান ধরনের সবজির পসরা সাজিয়ে বসেন, এবং সকাল থেকে কিন্তু ক্রেতা বিক্রেতাদের পদচারণে হাট মুখরিত হয়ে থাকে। তো যেহেতু এখন শীতের সবজির শেষ দিকের মৌসুম হলেও এখানে সরবরাহ কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। এখানে ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয়ভাবে কিন্তু প্রতি বছরই সব ধরনের সবজি চাষাবাদ হয়ে থাকে, এবং এখন কিন্তু সেই স্থানীয়ভাবে উৎপাদন রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের কয়েকটি জেলা থেকেও এখানে সবজি এসে থাকে। তো বাজার কিন্তু দর বিগত 2 মাস ধরে কিন্তু আমরা অনেকটা নিয়ন্ত্রণের মধ্যেই দেখছি। তো এখনো কিন্তু আজ সকাল থেকে যে বেশ কয়েকটি বাজার ঘুরে চাটা দেখেছি, আগের মতনই কিন্তু সবজির যে দাম সেটি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তবে হাতে গুনে 1-2টি সবজির দাম বেড়েছে। এখানে সবজির যদি দামের কথা বলি, তাহলে এখানে যে আপনার বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 25 টাকায়, টমেটো 15 টাকায়, কাঁচামরিচ 30 থেকে 25 টাকায়, শসা 25 থেকে 30 টাকায়। এই ধরনের সব ধরনের সবজি কিন্তু হাতের নাগালের মধ্যে দাম রয়েছে। তো যেহেতু সামনে রমজান, তো ক্রেতারা যেটি জানিয়েছেন যে এখনো পর্যন্ত বাজার সহনীয় পর্যায়ে থাকলেও রমজান এলেই কিন্তু বিভিন্ন ধরনের সবজির দাম হঠাৎ করে বেড়ে থাকে। তো এই রমজানকে ঘিরে যাতে বেগুন, টমেটো, শসা, আলু এসব সবজির দাম যেন হুট করে না বেড়ে যায়, সেজন্য তারা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে কঠোর নজরদারি সেটি তারা দাবি জানিয়েছেন। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছেন যে তারা মাঠ পর্যায়ে নিয়মিত অভিযান পরিচালনা করছেন, এবং কোন সিন্ডিকেট যাতে রমজানকে ঘিরে হঠাৎ করে বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্য তাদের কড়া নজরদারি থাকবে। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে এখন পর্যন্ত বাজার নিয়ন্ত্রণে থাকলেও রমজানকে ঘিরে যাতে কোনোভাবে বাজার অস্থির না হয় সেজন্য কঠোর নজরদারির প্রয়োজন। তো অবশ্যই এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর।
প্রকাশ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আসলে দর্শক, আমরা একই প্রত্যাশা করছি যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির শিকার যেন আমরা না হই, এবং আমরা বাজার পরিস্থিতি সম্পর্কে জানছিলাম। মোটামুটি সকল কিছুর দাম হাতের নাগালে থাকলেও কিছু কিছু আসলে সবজির দাম একটু বেশি দেখা যাচ্ছে। দর্শক, আজ 24 ফেব্রুয়ারি। আজ দর্শক, আপনাদের যাদের জন্মদিন, আপনাদের জানাতে চাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, এবং আমরা দেখে নেব 24 ফেব্রুয়ারিতে বিশেষ ব্যক্তিদের জন্মদিনগুলো। 1924 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় গজল গায়ক তালাত মাহমুদ। তাকে ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা গায়ক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। প্লেব্যাক কণ্ঠশিল্পী হলেও তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন। 1950 ও 1960-এর দশকে তার গানগুলো ভারতীয় উপমহাদেশে, বিশেষত উর্দুভাষী সম্প্রদায়ে বেশ কদর ছিল। তিনি অর্জন করেছেন দ্য কিং অব গজল বা গজল সম্রাট খেতাব। 1955 সালের এই দিনে জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্ভাবক স্টিভ জবস। তাকে পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ বলা হয়। তিনি স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েনের সাথে 1976 খ্রিস্টাব্দে অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠা করেন। অ্যাপল ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতাদের অন্যতম ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা। 1995 সালে টয় স্টোরি নামের অ্যানিমেটেড চলচ্চিত্র প্রযোজনা করেন তিনি। 1963 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক সঞ্জয় লীলা বানশালী। তিনি খামোশি দ্য মিউজিক্যাল চলচ্চিত্র দিয়ে পরিচালনা শুরু করেন। তারপর একে একে হাম দিল দে চুকে সানম, দেবদাস, ব্ল্যাক ও বাজিরাও মাস্তানি সিনেমা উপহার দেন দর্শকদের। বানশালী চলচ্চিত্র পরিচালনা, প্রযোজনা ও চিত্রনাট্য রচনার জন্য একাধিক পুরস্কার অর্জন করেন। 1963 সালের এই দিনে জন্মগ্রহণ করেন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ব্রায়ান পল স্মিথ। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য। 2012 সালে তিনি যুক্তরাজ্যের রয়্যাল সোসাইটির সভ্য নির্বাচিত হন। তিনি মহাবিশ্বের সম্প্রসারণের সপক্ষে প্রমাণ উপস্থাপনের জন্য 2006 সালে জ্যোতির্বিজ্ঞানে স্বপুরস্কার এবং 2011 সালে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। দর্শক, দেখছিলাম আজকের দিনে বিশেষ ব্যক্তিদের জন্মদিনগুলো। চলুন সকাল সকাল আপনাদের একটি অন্যরকম তথ্য দিই। আঠাবিহীন ভিয়েতনামি 12 মাসে কাঁঠাল বাগান করে সফলতা পেয়েছে চুয়াডাঙ্গার কৃষি উদ্যোক্তা সাদ্দাম হোসেন। 2 শতাধিক গাছ রয়েছে তার বাগানে। 1 বছরে আয় করেছেন প্রায় 6 লাখ টাকা। বিস্তারিত প্রতিবেদনে। গাছের গঠন দেখলে মনে হবে এখনো ফল ধরার উপযোগী হয়নি, কিন্তু গোড়া থেকে আগা পর্যন্ত থোকায় থোকায় ঝুলছে বিভিন্ন আকৃতির কাঁঠাল। আঠাবিহীন ভিয়েতনামি 12 মাসে এই কাঁঠাল চাষ করছেন চুয়াডাঙ্গার কৃষি উদ্যোক্তা সাদ্দাম হোসেন। প্রায় 2 শতাধিক গাছ রয়েছে তার বাগানে। গাছ লাগানো 6 মাস পর থেকেই ধরছে কাঁঠাল। 1 বছরে আয় করেছেন প্রায় 6 লাখ টাকা। 100 গাছ থেকে আমি ব্যবসায়িক যদি হিসেব করি, তাহলে ওখান থেকে আমি 5 থেকে 6 লক্ষ টাকা আমি এখানে ইনকাম করতে সক্ষম হই। 12 মাসে এই কাঁঠালের চাষ ও পরিচর্যা পদ্ধতি সহজ বলে জানান বাগানের শ্রমিকরা। আঠাবিহীন ভিয়েতনামি এই কাঁঠাল চাষ দেশের কৃষি অর্থনীতিতে আশীর্বাদ বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। যদি আমরা এরকম 12 মাসে কাঁঠাল যদি আমরা সম্প্রসারণ করতে পারি, সেক্ষেত্রে হবে কি আমরা 12 মাস আমাদের জাতীয় ফলটা পাবো, এবং সেই ক্ষেত্রে আমরা এই উচ্চমূল্যের একটা ফল পাবো, আমাদের ফলের চাহিদা মিটবে এবং আমার কৃষকরা লাভবান হবে। দেশব্যাপী কাঁঠালের এই জাত ছড়িয়ে দিতে পারলে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি সারা বছর কাঁঠালের স্বাদ নিতে পারবেন দেশের মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভিন্নধর্মী একটি প্রতিবেদন দেখতে দেখতে আমি সকাল 24-এর একদম শেষ সময় চলে এসেছি। আজ এ পর্যন্তই সকাল 24-এ। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে একই সময়ে চ্যানেল 24-এর পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন চ্যানেল 24।